হ্যালো গাইস, তো আজকে আমরা জানবো অ্যান্টিনেটাল কেয়ার, প্রি কনসেপশনাল কাউন্সেলিং এবং কেয়ারের ব্যাপারে। তো প্রথমে আমরা জানবো অ্যান্টিনেটাল কেয়ার কাকে বলে। সিস্টেমেটিক সুপারভিশন অফ আ ওমেন ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড অ্যান্টিনেটাল কেয়ার। মানে অ্যান্টিনেটাল পিরিয়ড কোনটা? একটা মা প্রেগনেন্ট হওয়ার পর থেকে তার টিল ডেলিভারি যেই পিরিয়ডটাকে থাকছে সেই পিরিয়ডটাকে আমরা বলবো অ্যান্টিনেটাল পিরিয়ড। এই সময় একটা মাকে যে কেয়ারটা দেওয়া হবে সেই কেয়ারটা, বা শুধু কেয়ার নয়, বা সুপারভিশন যেটা আমরা করব, বা তার উপর যা এক্সামিনেশন করা হবে যাতে সেই মাটা সুস্থ আছে এবং তার বাচ্চাটা সুস্থ আছে এটা জানবো, সেটাকে আমরা বলবো অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার কিসের ভিত্তিতে দেওয়া হবে? একটা মায়ের নিড বেসড কেয়ার দেওয়া হবে। একটা মায়ের যা নিড থাকবে বা তার প্রয়োজন যেটা থাকবে, যে তার কি শরীর খারাপ হচ্ছে বা তার কি প্রবলেমস হচ্ছে, বা তার আগে এই প্রবলেমগুলো ছিল যার জন্য প্রেগনেন্সিতে যেই প্রবলেমটা হতে পারে, তার ভিত্তিতে আমরা তাকে কেয়ার দিয়ে থাকবো। এই সময় আমরা মায়ের হিস্ট্রি নেব এবং তার ফিজিক্যাল এক্সামিনেশন করব, প্রপার ইনভেস্টিগেশন করব এবং অ্যাডভাইস দেব মাকে তার যত্ন নেওয়ার জন্য। এরপরে আমরা জানবো এইমস এবং অবজেক্টিভসের ব্যাপারে। তাহলে এইমস কি? অ্যান্টিনেটাল কেয়ারের এইমস হচ্ছে, প্রথমে আমরা অ্যান্টিনেটাল এক্সামিনেশনসের মাধ্যমে জেনে নেব যে মাটা হাই রিস্ক আছে কিনা, মানে সে হাই রিস্ক ফর প্রেগনেন্সি আছে কিনা। হাই রিস্ক কোন কোন ক্ষেত্রে আমরা বলতে পারি, কয়েকটা এক্সাম্পল দিই আমি। যদি মা প্রচণ্ড কম বয়সী হয় সেক্ষেত্রে সেই মা হাই রিস্ক। যদি মায়ের বয়স অত্যাধিক বেশি হয় তাহলেও সেই ক্ষেত্রে মা কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ে। যদি তার সিভিয়ার কোনো ডিজিজ থেকে থাকে, যেমন হচ্ছে প্রেশার বা হাইপার টেনশন বা ডায়াবেটিস বা থাইরয়েড হাইপার অথবা হাইপোথাইরয়েডিজম ইত্যাদি যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলেও মা হাই রিস্ক। তার যদি আগে কোনো প্রেগনেন্সি হয়ে থাকে, মানে যেটা সিজারিয়ান ডেলিভারি হয়েছে, সেক্ষেত্রেও মা হাই রিস্ক। আগে যদি মিসক্যারেজ বা অ্যাবর্শনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও মা হাই রিস্ক। এরকম অনেকগুলো কারণের ভিত্তিতে আমরা বলতে পারি মা হাই রিস্ক আছে কিনা। আমি এখানে কটা পয়েন্টই বললাম, কিন্তু এছাড়া আরও অনেকগুলো পয়েন্ট আছে যার ভিত্তিতে আমরা বলতে পারি মা হাই রিস্ক আছে কিনা। যদি মা হাই রিস্ক থাকে তাহলে মাকে কিন্তু সেই অনুযায়ী স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এর পরের পয়েন্ট কি? এর পরের পয়েন্ট হচ্ছে যে টু প্রিভেন্ট অর টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট অ্যাট দ্য আর্লিয়েস্ট এনি কমপ্লিকেশানস। কি না, মাকে প্রথমে আমরা ট্রিট করব এবং প্রথমে ডিটেক্ট করব এবং সেইটাকে ট্রিট করব যে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশানস আসতে পারে কি না, মানে প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কমপ্লিকেশানস আসতে পারে কি না। এছাড়া to ensure continued risk assessment and to provide ongoing preventive health care, মানে প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ারটাকে তাকে প্রোভাইড করব এবং তার কোনো রিস্ক অ্যাসেসমেন্ট আছে কিনা সেটা চেক করব। টু এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য ফিজিওলজি অফ প্রেগনেন্সির ফিজিওলজির ব্যাপারে মাকে আমরা এডুকেট করব এবং লেবারের ব্যাপারেও তাকে জানাবো, তাকে ডেমনস্ট্রেট করব, তাকে চার্ট এবং ডায়াগ্রামস দেখাবো যাতে তার ফিয়ারটা কম হয়। এছাড়া তার সাথে আমি কি ডিসকাস করব, যে তার পরবর্তী ক্ষেত্রে সে কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং মেথডস ইউজ করবে কিনা, তাকে মোটিভেট করব যে এরপরে ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করার জন্য। বাচ্চাদের মধ্যে স্পেসিং মেথড ইউজ করতে বলবো, যাতে হচ্ছে দুটো বাচ্চার মধ্যে একটা সার্টেন এজ গ্যাপ থাকে, যাতে মা কমপ্লিটলি রিকভার করতে পারে। এছাড়া আমরা মাকে কি বলবো, মা এবং তার ফ্যামিলি মেম্বারকে এটাও জানাবো যে কখন ডেলিভারি হতে পারে, কোন সময়ে কি সেই ডেলিভারি টাইমে তাকে করতে হবে, এইগুলোর ব্যাপারেও আমরা তাকে তখন থেকেই জানিয়ে রাখবো যাতে সে মেন্টালি প্রিপেয়ার থাকে ডেলিভারিটার জন্য। আচ্ছা, এবার আমরা জানবো প্রসিডিওরস অ্যাট দ্য ফার্স্ট ভিজিটের ক্ষেত্রে আমরা কী কী প্রসিডিওর মেনটেন করব, আমরা সেটার ব্যাপারে প্রথমে জেনে নেব। তাহলে ফার্স্ট ভিজিটের ডেট কখনোই কিন্তু প্রথম মিসড পিরিয়ডের পর থেকে সেকেন্ড মিসড পিরিয়ডের আগের মধ্যে হতে হবে। কখনোই কিন্তু সেকেন্ড মিসড পিরিয়ডের পরে ডেট যাবে না, মানে প্রথম ভিজিট তাকে করতে হবে প্রথম মাসে যে পিরিয়ড মিস করছে তারপর থেকে সেকেন্ড মাসের পিরিয়ড মিস করার আগের মধ্যে, মানে উইদিন 1 মান্থ অফ মিসড পিরিয়ড আমাদের কিন্তু ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে যেতে হবে। কিন্তু যদি মা প্রেগনেন্সিটাকে টার্মিনেট করাতে চায় সেক্ষেত্রে কিন্তু মাকে আরেকটু আগে যেতে হবে।
এরপরে অবজেক্টিভস কী কী সেটা দেখব। মানে আমাদের প্রথম এবং ফোরমোস্ট অবজেক্টিভ হচ্ছে মাদারের এবং ফিটাসের হেলথ স্টেটাসটাকে চেক করা। এছাড়া ফিটাল জেস্টেশনাল এজটাকে চেক করতে হবে এবং বেসলাইন ইনভেস্টিগেশনস করতে হবে টু অর্গানাইজ কন্টিনিউড অবস্টেট্রিক কেয়ার অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। কন্টিনিউড অবস্টেট্রিক কেয়ার দেওয়ার জন্য এবং রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কিন্তু আমাদের এই অ্যান্টিনেটাল ভিজিটগুলোকে করতে হবে এবং প্রথম অ্যান্টিনেটাল ভিজিটের অবজেক্টিভস হচ্ছে এই তিনটে। এরপরে হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং। হিস্ট্রি টেকিংয়ে আমরা প্রথম কি দেখব, একটা মা আসবে, মা এসে বসার পরে আমরা প্রথমে তার নাম জিজ্ঞেস করব, তারপরে আমরা লিখব ডেট অফ ফার্স্ট এক্সামিনেশন, মানে যেই দিনটাতে আমরা এক্সামিনেশন করছি সেই ডেটটা লিখব। এরপরে তার অ্যাড্রেস লিখব, তারপরে আমরা এজ লিখব। এজ লেখার সময় আমরা দেখব যে সে এল্ডারলি প্রাইমারি গ্র্যাভিটা কিনা বা আর্লি প্রাইমারি গ্র্যাভিটা কিনা। মানে হচ্ছে প্রথম বাচ্চা নেওয়ার সময় মায়ের বয়স যদি 21-এর কম হয় তার মানে সে হচ্ছে আর্লি প্রাইমারি গ্র্যাভিটা, আর যদি সেই মায়ের বয়স 35 কিংবা 35-এর বেশি হয় তার মানে সে কিন্তু এল্ডারলি প্রাইমারি গ্র্যাভিটা। এই দুটো ক্ষেত্রেই কিন্তু রিস্কের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু হাই রিস্ক বলে সেটাকে সেই মাকে মেনশন করে দিতে হবে। এছাড়া অ্যানুপ্লয়েডি বা ইনফার্টিলিটি বা স্টিল বার্থের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, মানে যে তার ইনফার্টিলিটির কোনো আগে সমস্যা ছিল কিনা বা তার আগে কোনো দিন স্টিল বার্থ হয়েছে কিনা সেগুলো আমরা চেক করব। এছাড়া প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন সাচ এজ হাইপার টেনশন, ডায়াবেটিস, এইগুলো অনেক সময় হয় যে প্রেগনেন্ট হওয়ার পরে কিছু কিছু মায়েদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আছে কিনা আমরা সেটার ব্যাপারে জানবো, বা সেটা আগে কখনো এরকম হয়েছে কিনা সেটার ব্যাপারেও আমরা জানবো। সেসব মায়েদের কিন্তু মানে যারা সেকেন্ড গ্র্যাভিটা তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি ভালো বুঝতে পারবো। অনেক মায়েদের হয় যে শুধু প্রেগনেন্সির টাইমটাতে হাইপার টেনশন থেকে থাকে বা শুধু প্রেগনেন্সির টাইমে ডায়াবেটিস থেকে থাকে, সেটার ব্যাপারে আমরা জানবো। এছাড়া বড় কোনো অসুখ হয়েছে কিনা আমরা সেটার ব্যাপারেও জানবো, যেমন যেগুলো হচ্ছে HIV হয়েছে কিনা কখনো আগে, বা হেপাটাইটিস বি টাইপের কোনো অসুবিধা হয়েছে মানে অসুখ হয়েছে কিনা, যক্ষা হয়েছে কিনা, টিবি হয়েছে কিনা, এছাড়া তার শ্বাসকষ্টের সমস্যা আছে কিনা, হাঁপানির সমস্যা আছে কিনা, এগুলো দেখতে হবে। তার আগে ডেঙ্গু, ম্যালেরিয়া এই টাইপের কোনো রোগ হয়েছে কিনা, করোনা হয়েছে কিনা, এইগুলো আমরা মায়ের থেকে কথায় কথায় জেনে নেব। এরপরে আমরা জানবো তার গ্র্যাভিটা বা প্যারিটিটা কী। গ্র্যাভিটা কী করছে সেটা ডিনোট করছে, আমি আগের একটি ভিডিওতেও বলেছি এখনও বলছি যে গ্র্যাভিটা ডিনোট করছে আ প্রেগনেন্ট স্টেট বোথ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, মানে যেই স্টেটটাতে সে মানে প্রেগনেন্ট হচ্ছে, মানে তার মানে হচ্ছে যে কারেন্ট প্রেগনেন্সিটাকেও আমরা ধরবো প্লাস প্রিভিয়াস প্রেগনেন্সিগুলোকেও ধরবো, মানে একটা ইউটেরাস কতবার ঠিক প্রেগনেন্ট হচ্ছে সেটাকে আমরা বলবো গ্র্যাভিটা। মানে একটা মা যদি এখন প্রেগনেন্ট হয়ে এসছে এবং তার আগে বাড়িতে একবার মানে একটি বাচ্চা আছে প্লাস তার একবার অ্যাবর্শন হয়েছে, তার মানে তার ইউটেরাস 3বার টোটাল প্রেগনেন্ট হয়েছে, তার মানে হচ্ছে থার্ড গ্র্যাভিডার একটা মাদার। আর প্যারিটি কি, প্যারিটি হচ্ছে ভায়াবিলিটি পিরিয়ডের পরে যেই বাচ্চাগুলো পেটের মধ্যে সারভাইভ করেছে সেটাকে আমরা প্যারিটির আন্ডারে ধরবো। তার মানে যদি হচ্ছে যে বাচ্চাটা যখন এসছে সেই সময় যদি আগে কয়েকটা অ্যাবর্শন হয়ে থাকে সেটা কিন্তু আমরা প্যারিটির মাধ্যমে ধরতে পারবো না। এটা আমি আগেও ভালো করে বলেছি, আবার আমি রিপিট করলাম। এবার সেটা আমরা প্রথমে মায়ের থেকে জেনে নেব তার অ্যাবর্শনের কোনো হিস্ট্রি আছে কিনা, মিসক্যারেজের কোনো হিস্ট্রি আছে কিনা, এই সব কিছু আমাদের তার থেকে জেনে নিতে হবে। কারণ একটা মায়ের যদি বারবার মিসক্যারেজের হিস্ট্রি থেকে থাকে বা বারবার তার স্টিল বার্থের হিস্ট্রি থেকে থাকে তার মানে সে কিন্তু একটা হাই রিস্ক পর্যায়ে পড়ছে, এবং সেক্ষেত্রে কিন্তু তার ইউটেরাসটাকে ভালো করে এক্সামিন করতে হবে যে তার ইউটেরাসে কোনো প্রবলেম আছে কিনা। এমন হতে পারে যে তার ইউটেরাসটা কিন্তু সাফিসিয়েন্ট নয় একটা ফিটাল গ্রোথের জন্য, যার জন্য তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, বা তার ইউটেরাসের সারফেসে কোনো প্রবলেম থাকছে যার জন্য ফিটাস ওখানে থাকতে পারছে না। তো সেইগুলোর জন্য আমরা আগে থেকে ভালো করে জেনে নেব যে তার গ্র্যাভিটা কত, প্যারিটি কত। এবং মাল্টি গ্র্যাভিডা মাদারদের ক্ষেত্রে কিন্তু পোস্টপার্টাম হেমারেজ হওয়ার চান্সেস অনেক বেশি থাকে বা অ্যান্টিপার্টাম হ্যামারেজ হওয়ার চান্সেসও বেশি থাকে, এছাড়া প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেই জন্য আমরা এই ব্যাপারগুলোর জন্য ক্লিয়ার হয়ে যাব।
তারপরে আমরা জানবো ডিউরেশন অফ ম্যারেজ, মানে তার কত বছর হয়েছে বিয়ে হয়েছে। এটাও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন, কারণ কি হচ্ছে আমাদের এটা জেনে নিতে হবে যে প্রেগনেন্সি লং আফটার ম্যারেজ উইদাউট টেকিং রিকোর্স টু এনি মেথড অফ কন্ট্রাসেপশন ইজ কল্ড লো ফিকান্ডিটি। তো মানে প্রেগনেন্সি যদি বিয়ের অনেক দিন পরে আসে সেটাও আমাদের হিস্ট্রি নিয়ে রাখতে হবে, এটা জানার জন্য যে তার কোনো প্রেগনেন্সি হতে তার কোনো প্রবলেম হচ্ছে কি না, এবং যদি তার বিয়ের পরে কোনো কন্ট্রাসেপশন মেথড ইউজ না করা সত্ত্বেও যদি তার দেরিতে মানে অনেক দিন পরে গিয়ে প্রেগনেন্ট হয়, তার মানে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো লো ফিকান্ডিটি। এবং যদি বিয়ের পরেই তার প্রেগনেন্সি আসে তাহলে সেটাকে আমরা বলবো হাই ফিকান্ডিটি। এরপরে আমরা জানবো তার রিলিজিয়ান কি, কারণ রিলিজিয়াসের ভিত্তিতে অনেক রকম হোমমেড রেমিডিজ বা অনেক রকম মিথস এইগুলো মায়েদের মধ্যে প্রচলন থাকে, তো সেগুলো প্রিভেন্ট করার জন্য এবং তার অনুযায়ী কেয়ার দেওয়ার জন্য আমরা রিলিজিয়ানটা তার জেনে নেব। এরপরে অকুপেশান, মানে মায়ের অকুপেশনের ব্যাপারে আমরা ভালো করে জেনে নেব, যাতে এটা আমরা বুঝতে পারি যে মা যথার্থ পরিমাণ রেস্ট পাচ্ছে কিনা, বা তার কতটা ফিজিক্যাল ওয়ার্ক হচ্ছে, বা তার স্ট্রেস বেশি থাকছে কিনা, এই ব্যাপারগুলো জেনে নিতে হবে। কিসের জন্য না, তার ফিটাসের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বোঝার জন্য। যেমন আগে বেশিরভাগ সময় নার্সদের কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ তাদের এত নাইট ডিউটি থাকে বা সেই পর্যাপ্ত পরিমাণ রেস্ট তারা পায় না, বা স্ট্রেস যেটা থাকে বা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকার জন্য তাদের কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেটা আমাদের কিন্তু অকুপেশন জেনে নিতে হবে। এরপরে আমাদের জেনে নিতে হবে অকুপেশন অফ দ্য হাজব্যান্ডের অকুপেশন জেনে নিতে হবে। কেন? কারণ আমরা হাজব্যান্ডের অকুপেশন জেনে নেওয়ার ভিত্তিতে আমরা তাকে কিন্তু ম্যানেজমেন্টটা সেইভাবে দিতে পারবো। একজন যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন লো, তাকে কিন্তু আমি সেই টাইপের ফল প্রেসক্রাইব করতে পারবো না যেই ফলগুলোর বাজারে দাম অনেক বেশি, কিন্তু যার সোশিও ইকোনমিক কন্ডিশন হাই তাকে কিন্তু আমরা সেই হিসাবে ফলটা প্রেসক্রাইব করতে পারবো বা ওষুধটা প্রেসক্রাইব করতে পারবো। তো যাদের সোশিও ইকোনমিক কন্ডিশন লো তাদেরকে তাদের আয়ের ভিত্তিতে আমরা সেই অনুযায়ী খাবারের কথা বলতে পারবো, কারণ সব ফল যে দামি হতে হবে তবেই যে মা সেটার থেকে প্রোটিন পাবে বা নিউট্রিশন পাবে তার কিন্তু কোনো মানে নেই। তো সেই ভিত্তিতে আমাদেরকে বুঝতে হবে যে সোশিও ইকোনমিক কন্ডিশন কীরকম, তার ভিত্তিতেও আমরা তাদেরকে খাবার বা তাদের প্রেসক্রিপশান যা লেখা হবে বা যা বলা হবে, তাদের খাবার দাবার রেস্ট সব কিছু তার ভিত্তিতে বলবো। এবং এটাও বুঝে নেওয়া যাবে একই সাথে যে তাদের অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা, প্রিএক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা প্রিটার্ম লেবার হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটাও কিন্তু একই সাথে আমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে আমাদের দেখতে হবে যে পিরিয়ডস অফ জেস্টেশন কত দিনের হচ্ছে, মানে কারেন্টলি তার জেস্টেশনাল পিরিয়ড কত দিনের চলছে। দ্য ডিউরেশন অফ প্রেগনেন্সি ইজ টু বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কমপ্লিটেড উইকসের টার্মে আমরা কিন্তু জেস্টেশনটাকে ক্যালকুলেট করে বলি। যেমন হচ্ছে যে তার ফার্স্ট মানে এলএমপির পর থেকে এখন কতদিন চলছে, সেটা কত সপ্তাহ হচ্ছে, তার ভিত্তিতে আমরা কিন্তু তার জেস্টেশনাল উইকস মানে জেস্টেশনাল এজ কত সেটা কিন্তু আমরা বলবো। এবং এটা কিন্তু আমাদের রেকর্ডসও রাখতে হয় যে যখন একটা মা অ্যাডমিট হচ্ছে তখন তার জেস্টেশনাল এজ কত সেটা কিন্তু আমাদের রেকর্ডে রাখতে হয়। এরপরে আমরা মায়ের থেকে জেনে নেব তার চিফ কমপ্লেনের ব্যাপারে, তার কি প্রবলেম হচ্ছে কারেন্টলি, তার স্লিপ রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা, অ্যাপেটাইট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা, বাওয়েল হ্যাবিটস ঠিকঠাক আছে কিনা, নিউট্রিশন ঠিকঠাক আছে কিনা, এইগুলো আমরা এরপরে তার মায়ের থেকে জেনে নেব। এরপরে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের যে হিস্ট্রিগুলো আছে সেইগুলো আমরা জেনে নেব, যে তার যে চিফ কমপ্লেন্টসগুলো আছে তার সেটা শুরু কবে থেকে হয়েছে, কতদিন ধরে চলেছে, এগুলো আমরা তার থেকে জেনে নেব। তারপরে আমরা জানবো তার হিস্ট্রি অফ প্রেজেন্ট প্রেগনেন্সি রিলেটেড যে হিস্ট্রিগুলো আছে সেইগুলো আমরা তার থেকে জেনে নেব। যেমন হচ্ছে তার হাইপার এমেসিস রয়েছে কিনা, মানে অত্যধিক বমি বমি ভাব রয়েছে কিনা, তার থ্রেটেন্ড অ্যাবর্শন হয়েছে কিনা আগে কখনো, বা এখন কারেন্টলি তার কোনো প্রবলেম আছে কিনা
সেই রিলেটেড, বা কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা সেটা জেনে নেব। তার প্রি এক্ল্যাম্পসিয়া আছে কিনা, প্রি এক্ল্যাম্পসিয়ার সিমটমস আছে কিনা, প্রি এক্ল্যাম্পসিয়ার সিমটমসের ব্যাপারে আমরা পরে ডিটেলসে জানবো। তার ইউটিআই হয়েছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, এগুলো আমরা তার থেকে জেনে নেব। এরপরে আমরা তাকে জানতে চাইবো তার অবস্টেট্রিক হিস্ট্রির ব্যাপারে। অবস্টেট্রিক হিস্ট্রির মধ্যে আমরা জানতে চাইবো তার গ্র্যাভিটা কত, মানে এটা মেনলি মাল্টি গ্র্যাভিডার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ কি প্রাইমারি গ্র্যাভিডা তো তার অবস্টেট্রিক হিস্ট্রি কিছু সেভাবে বলতে পারবে না, তো সেই হিসাবে আমরা তার জিজ্ঞেস করে নেব যে মাল্টি গ্র্যাভিডা হলে তাদের ক্ষেত্রে এই অবস্টেট্রিক হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং সেটার ব্যাপারে কিন্তু আমরা ভালো করে সেই সময় জেনে নেব। এরপরে হচ্ছে যে তার মানে দুটো বাচ্চার মধ্যে মিনিমাম গ্যাপ আছে কিনা, মিনিমাম গ্যাপ তাদের বাচ্চার মধ্যে থাকা দরকার হচ্ছে 2 বছরের কাছাকাছি, তো সেই গ্যাপটা মিনিমাম আছে কিনা সেগুলো আমরা দেখে নেব। এরপরে হচ্ছে আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রির ব্যাপারে জানতে চাইবো, যে তার সাইকেল ঠিকঠাক ছিল কিনা, তার ডিউরেশন ঠিকঠাক ছিল কিনা, কীরকম ব্লিডিং হতো, বা কতদিন মেনস্ট্রুয়েশনটা স্টে করতো, এবং প্রত্যেক মাসে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা 28 দিনেরই ডিফারেন্স হচ্ছে নাকি তার থেকে বেশি বা কম দিনের ডিফারেন্স হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা মায়ের থেকে জেনে নেব। এরপরে আমরা জানবো পাস্ট মেডিকেল হিস্ট্রির ব্যাপারে, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রির ব্যাপারে। পাস্ট মেডিকেল হিস্ট্রির ব্যাপারে কী জানবো, যে তার আগের থেকে কোনো মেডিসিন চলতো কিনা সেগুলোর ব্যাপারে জানবো। পাস্ট সার্জিক্যাল হিস্ট্রির ব্যাপারে কী জানবো, যে তার আগে কোনো সার্জারি হয়েছে কিনা। অনেক সময় কি হয় পাস্ট মেডিকেল হিস্ট্রির প্রয়োজনীয়তাটা এখানেই, যে অনেক সময় কি হয় একটা হাইপার বা হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট যখন দেখে যে তার থাইরয়েডটা কন্ট্রোলে চলে এসছে, বা হাইপার টেনশনেরও পেশেন্টদের অনেক সময় দেখা যায় যখন ওয়ার্ডে ডিউটি করা হয়, তখন অনেক সময় তোমরাও এটা দেখে থাকবে যে যেহেতু তার এখন কন্ট্রোলে চলে এসছে, তো সে কোনো ডক্টর কনসাল্ট না করে এই ওষুধগুলো বন্ধ করে ফেলে। কিন্তু হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েডের মেডিসিন কিন্তু ওইভাবে বন্ধ করা যায় না, ওটার সাথে কন্ট্যাক্টে থাকতেই হয়, মানে সবসময় মেডিসিনটা কিন্তু নিতে থাকতেই হয়, তো সেটা নিজেরাই কিন্তু বন্ধ করে ফেলে। এবার স্বাভাবিকভাবে পরে যখন প্রেগনেন্সিটা আসছে সেই সময় কিন্তু ওই হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম আবার চলে আসতে পারে, তাই জন্য আমাদের কিন্তু পাস্ট মেডিকেল হিস্ট্রি জেনে নিতেই হবে। এছাড়া পাস্ট সার্জিক্যাল হিস্ট্রিও জানতে হবে। এছাড়া পাস্ট মেডিকেল হিস্ট্রির মধ্যে অনেক সময় টিবি হয়ে থাকে, টিবি যদি কোনো মায়ের হয়ে থাকে তার কিন্তু হাই রিস্ক থাকে, বা শুধু তার নয় তার আশেপাশে বাবা, তার মানে বাচ্চার বাবা বা তার বাড়ির লোকের কারোর হয়েছিল কিনা সেগুলোও কিন্তু আমরা জেনে নেব। এছাড়া পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি মানে যদি কোনো রকম ইউটেরাসের কাছে কোনো সার্জারি হয়ে থাকে, বা এগুলো মানে অন্যরকম কোনো সার্জারি হয়ে থাকে, ওভারির কোনো সার্জারি হয়ে থাকে, সেগুলোর ব্যাপারেও আমরা জেনে নেব। এছাড়া ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আমরা জানবো ফ্যামিলিতে কারোর ডায়াবেটিস, হাইপার টেনশন, হিমোগ্লোবিনোপ্যাথি, বা বাড়িতে কারোর টুইন বাচ্চা আছে কিনা সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা ভালো করে জেনে নেব। এরপরে ফাংশনাল হিস্ট্রির মধ্যে আমরা কী জানবো, যে তার বাওয়েল ঠিকঠাক পাস হয় কিনা, ব্লাডার ঠিকঠাক আছে কিনা, অ্যাপেটাইট রিলেটেড কোনো প্রবলেমস আছে কিনা, এগুলোও জানবো। এবং পার্সোনাল হিস্ট্রির মধ্যে সে কী ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করতো, বা হচ্ছে তার কোনো স্মোকিং হ্যাবিট বা টোবাকো বা অন্য কোনো ড্রাগ অ্যাবিউজ আছে কিনা, বা তার কোনো ক্রনিক মেডিকেশন চলে কিনা, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা জেনে নেব। এরপরে হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশন কি, প্রথমে হচ্ছে জেনারেল অর ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা প্রথমে তার বিল চেক করব, সে ওবেস আছে, ওবিসিটি আছে কিনা, বা অ্যাভারেজ নাকি থিন। তো তারপরে হচ্ছে নিউট্রিশন চেক করব, যে সে ওয়েল নারিশ নাকি ম্যাল নারিশ নাকি নর্মাল, সেটা দেখব। হাইট দেখব, শর্ট স্ট্রেচার নাকি ঠিকঠাক হাইট। শর্ট স্ট্রেচার বিদেশে কিন্তু 5 ফুটের কাছাকাছি বা 152.4 সেন্টিমিটার, সেটাকে বিদেশে কিন্তু শর্ট স্ট্রেচার ধরা হয়, কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রে সেটা 4 ফিট 7 ইঞ্চেস মানে 139.7 সেন্টিমিটারকে কিন্তু শর্ট স্ট্রেচার ধরা হয়। ওয়েটটা চেক করব, যে ওয়েট তার বেশি আছে কি কম আছে, নাকি হচ্ছে যে ঠিকঠাক আছে, সেটাও আমরা দেখব। এবং প্রত্যেক ভিজিটের সময় কিন্তু তার ওয়েটটাকে চেক করতে হবে, যে ওয়েট বাড়ছে নাকি কমছে। কমে গেলে কিন্তু সেটা ম্যালনারিশমেন্টের লক্ষণ, এতে কিন্তু মা বাচ্চার ক্ষতি হতে পারে। এরপরে আমরা দেখব তার প্যালর আছে কিনা।
মানে প্যালোর কেন চেক করব? অ্যানিমিয়ার সিমটমস আছে কিনা সেটা দেখার জন্য প্রথমে হচ্ছে চোখের এই নিচের দিকটাকে টেনে নামিয়ে দেখব যে এখানটায় ফ্যাকাশে আছে কিনা, তার ক্যাপিলারি রিফিল টাইম চেক করব এবং তার জিভ দেখব, তার ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে তার প্যালোর আছে কিনা। এরপরে জন্ডিস চেক করব। জন্ডিস তোমরা নিজেরাই ভাবো আমরা জন্ডিস কিভাবে চেক করি না, উপরে আমরা হচ্ছে চোখটাকে উপর দিকে, উপরের পাতাটাকে উপর দিকে তুলবো এবং চোখটাকে নিচের দিকে নামাতে বলবো। যদি ইয়েলোইশ কোনো কালার দেখতে পাই তার মানে আমরা ধরবো যে ওখানে জন্ডিসের সম্ভাবনা থাকতে পারে, সেই অনুযায়ী তাকে ব্লাড টেস্ট দিতে হবে। এরপরে তার টাং, টিথ, গামস, টনসিলস এগুলো দেখবো। নেক দেখবো ভালো করে যে তার থাইরয়েড গ্ল্যান্ড আছে কিনা, লিম্ফ গ্ল্যান্ড ভিজিবল কিনা বা নেক ভেন্স ভিজিবল কিনা এগুলো দেখব। ইডিমা দেখব। লেগসের ক্ষেত্রে ইডিমা ভেরি ইম্পর্টেন্ট, কারণ লেগসের ইডিমা কিন্তু অনেক সময় এটা সিম্বলাইজ করে যে মা প্রি এক্ল্যাম্পশিয়ার পেশেন্ট। এটার জন্য কিন্তু আমরা তার ইডিমা চেক করব যে সেই মা ইডিমেটাস কিনা। অনেক সময় অ্যানিমিয়ার ক্ষেত্রেও ইডিমা দেখা যায়, বা কার্ডিয়াক ফেলিয়ার বা নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু ইডিমা দেখা যায়। এরপরে আমরা দেখব পালস। পালসের মধ্যে আমরা কি দেখব? প্রথমে রেট দেখব, মানে কতগুলো পালস হচ্ছে, কত বিটস পার মিনিট তার পালস। তারপরে রিদিমটা চেক করব এবং ভলিউম, ব্লাডের ভলিউমটা তো আমরা পালসের সাথেই চেক করে নেব। ব্লাড প্রেশার চেক করব। ব্লাড প্রেশার চেক করার সময় কিন্তু দেখতে হবে যে তার ব্লাড প্রেশার বেশি যদি থাকে, মানে 140-এর যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই মা প্রি এক্ল্যাম্পশিয়ার মধ্যে পড়তে পারে, তো সেই হিসাবে ব্লাড প্রেশারটাকে আমাদেরকে চেক করতে হবে। এরপরে আমরা জানবো প্রসিডিওরস অফ রুটিন প্রিনেটাল কেয়ারের ব্যাপারে। এরপরে আমরা জানবো প্রসিডিওর অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ভিজিট। সাবসিকুয়েন্ট ভিজিটের ক্ষেত্রে কী কী প্রসিডিওর মেনটেন করতে হচ্ছে আমরা সেটার ব্যাপারে জানবো। জেনারেলি চেক আপ ইজ ডান অ্যাট ইন্টারভাল অফ 4 weeks up to 28 weeks, at interval of 2 weeks up to 36 weeks and thereafter weekly till delivery. প্রথম হচ্ছে যে এই প্রথম ভিজিটটা হচ্ছে আমরা করব কি ডান অ্যাট অ্যান ইন্টারভাল অফ 4 weeks, 28 সপ্তাহ পর্যন্ত 4 সপ্তাহের ইন্টারভালে আমরা ভিজিট করাবো এবং অ্যাট অ্যান ইন্টারভাল অফ 2 weeks আপ টু 36 weeks, 36 উইক্সের পর থেকে 2 সপ্তাহ ইন্টারভালে আমরা ভিজিট করব। এরপরে আমরা জানবো প্রসিডিওর অ্যাট দ্য সাবসিকুয়েন্ট ভিজিটের ব্যাপারে। সাবসিকুয়েন্ট ভিজিটের প্রসিডিওরগুলো কী কী সেটার ব্যাপারে আমরা জানবো। তাহলে 28 সপ্তাহ পর্যন্ত আমরা 4 সপ্তাহ ইন্টারভালে ভিজিট করতে আসব, মানে মায়েরা 28 সপ্তাহ পর্যন্ত 4 সপ্তাহ ইন্টারভালে ভিজিট করতে যাবে এবং 2 সপ্তাহ ইন্টারভালে ভিজিট করবে কতদিন পর্যন্ত? 36 সপ্তাহ পর্যন্ত। এরপরে 1 উইক ইন্টারভালের ভিজিটে আসবে কতদিন পর্যন্ত? ডেলিভারি পর্যন্ত। তো এই ভিজিটগুলোর অবজেক্টিভ কি কি? প্রথম হচ্ছে ফিটাল ওয়েলবিংটাকে চেক করার জন্য, এছাড়া বাচ্চার পজিশনটাকে এবং প্রেজেন্টেশনটাকে দেখার জন্য এবং নাম্বার অফ ফিটাস কতগুলো আছে সেটা জানার জন্য এই ভিজিটগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার অ্যানিমিয়ার সিমটমস আছে কিনা, প্রি এক্ল্যাম্পশিয়ার সিমটমস আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কত, ফিটাল গ্রোথ কীরকম হচ্ছে সেগুলো জানার জন্য আমাদের কিন্তু এই ভিজিটগুলোকে কন্টিনিউ করতে হবে। To organize specialist and antenatal clinics for patients with problems like cardiac disease and diabetes. Cardiac disease এবং ডায়াবেটিস যাদের ক্ষেত্রে থাকবে তাদের জন্য স্পেশাল অ্যান্টিনেটাল ক্লিনিক্স রাখতে হবে এই প্রবলেমগুলোকে অ্যাসেস করার জন্য। এছাড়া টাইম ফর আলট্রাসোনোগ্রাফি এবং অ্যামনিওসেন্টেসিস করার জন্য এবং কোরিয়ন ভিলাস বায়োপসি এগুলো করার জন্য আমাদের কিন্তু জায়গা রাখতে হবে। হিস্ট্রিতে কি করতে হবে? টু অ্যাপিয়ারেন্স অফ এনি নিউ সিমটমস, মানে হেডেক বা ডাইসুরিয়া থাকছে কিনা, এই অ্যাপিয়ারেন্সগুলো আসছে কিনা সেগুলো চেক করতে হবে। ডেট অফ পারসেপশনস অফ ফিটাল মুভমেন্ট অর কুইকেনিং, বাচ্চার কুইকেনিং হচ্ছে কিনা হওয়ার ডেটটাকে আমাদের কিন্তু জেনে নিতে হবে, মানে কবে থেকে মায়ের পেটের মধ্যে বাচ্চা নড়া শুরু করেছে সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এরপরে এক্সামিনেশানে আমরা কি করব? হাইট ওয়েট তো আমরা আগেই চেক করছি এবং সেটা কিন্তু রেকর্ড থাকবে, তো সেই হিসাবে কিন্তু আমাদেরকে আর নতুন করে হাইট চেক করতে হবে না। এরপরে আমরা কি ওয়েট চেক করব, তার প্যালার আছে কিনা সেটা চেক করব, কারণ ডিউরিং দ্য প্রসিডিওর অনেক সময় হয় কি মায়েদের মধ্যে অ্যানিমিয়ার সিমটমস দেখা যেতে পারে, তো সেই হিসাবে আমরা তার মধ্যে প্যালার এসছে কিনা সেটা চেক করব। তার মধ্যে ইডিমা আছে কিনা, পায়ের মধ্যে কোনো রকম ইডিমা দেখা যাচ্ছে কিনা সেটা চেক করব। ব্লাড প্রেশার চেক করব।
অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আমরা কি করব, অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট চেক করব, প্রেগনেন্সি মার্ক যেগুলো থাকছে যেমন হচ্ছে লিনিয়া, নায়াগ্রা, স্ট্রাই, এগুলো চেক করব, সার্জিক্যাল কোনো স্কার্স আছে কি না সেটা আমরা দেখব, প্যালপেশন করব, পেটটার মধ্যে প্যালপেট করে দেখব, হাইট অফ দ্য ফান্ডাস চেক করব, এবং হচ্ছে ইন দ্য সেকেন্ড ট্রাইমাস্টার আমরা কি করব, টু আইডেন্টিফাই দ্য ফিটাস বাই এক্সটার্নাল ব্যালটমেন্ট, ফিটাল মুভমেন্ট, প্যালপেশন অফ দ্য ফিটাল পার্টস অ্যান্ড অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, মানে এক্সটার্নাল ব্যালটমেন্টস আছে কিনা সেটা দেখব, ফিটালের মুভমেন্ট চেক করব, ফিটালের পার্টসগুলোকে আমরা প্যালপেট করে বোঝার চেষ্টা করব এবং অসকাল্ট করে দেখব ফিটালের হার্ট সাউন্ড। তারপরে হচ্ছে থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে কী করব, অ্যাবডোমিনাল প্যালপিটেশন করে দেখব যে ফিটাল কিভাবে আছে, ফিটাসটা কিভাবে আছে সেটা দেখব, ফিটাসের প্রেজেন্টেশন দেখব, পজিশন দেখব, গ্রোথ প্যাটার্ন দেখব এবং ভলিউম অফ লাইকার দেখব, অ্যান্ড অলসো যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে সেটাও দেখব। এক্সামিনেশন অলসো হেল্পস টু ডিটেক্ট ওয়েদার দ্য প্রেজেন্টিং পার্ট ইজ এনগেজড অর নট, মানে যখন হচ্ছে যে পার্টটা প্রেজেন্ট করবে সেটা এনগেজড হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমাদের এই এক্সামিনেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে। মানে বাচ্চা এনগেজড হয়ে গেলে কিন্তু কিছুদিনের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সে লেবারে ঢুকবে, তো সেই হিসাবে তাকে কিন্তু কেয়ার দিতে হবে, তো সেই জন্য আমাদের এঙ্গেজমেন্টটাকে কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি দেখব, ভ্যাজাইনাল এক্সামিনেশানস আমরা 37 উইক্সের আগে কিন্তু করতে পারবো না, 37 উইক্সের পর থেকে আমাদের করতে হবে এবং বারবার কিন্তু পার ভ্যাজাইনাল এক্সামিনেশন আমরা করতে পারি না। কারণ কি, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করার সময় কি হয়, ভ্যাজাইনা মানে সার্ভিক্সের কাছে একটা মিউকাস প্লাগ থাকে যেটা ইউটেরাসের এনভায়রনমেন্টে বা ইউটেরাসের জায়গাটা কিন্তু প্রোটেক্ট করছে ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড, মানে প্লাগটা কিন্তু একটা প্রিভেনশনের মতন কাজ করছে। ইভেন ওই প্লাগটা সরে গেলে কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডটাও বেরিয়ে আসার সম্ভাবনাটা বেড়ে যায়। তো যার জন্য আমরা বারবার কিন্তু ওই জায়গাটাকে বারবার ইরিটেট করতে পারি না, যে পারভেজানে এক্সামিনেশন যখন আমরা করছি তখন বারবার তো একটা ফরেন বডি ওই ভেতরটা দিয়ে ঢুকছে, তো তখন কিন্তু অনেক সময় হয় কি প্লাগটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া হতে পারে কি প্রবলেমস হতে পারে যে আমরা বারবার এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে হাতটা ভেতরে যাচ্ছে, তো সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার বা ইউটিআই হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো তার জন্য কিন্তু আমরা পারভেজাইনাল এক্সামিনেশন বারবার করতে পারবো না। আর পারভেজাইনাল এক্সামিনেশন করার সময় আমরা কি দেখব, যে অস ওপেন হয়েছে কি না, ইন্টারনাল অস কত, এক্সটার্নাল অস কত, প্রেজেন্টেশন কত, স্টেশন হাই না লো, এগুলো আমরা চেক করব। মানে বাচ্চা কতটা এসছে বা বাচ্চার মাথা কতটা বেরিয়ে এসছে সেটা চেক করব, এবং মেমব্রেন রাপচার হয়েছে কিনা সেটা দেখব, এবং বাচ্চা বেশি উপরে আছে নাকি নিচের দিকে আছে, ডেলিভারি কখন হবে বা কত তাড়াতাড়ি হবে, এগুলো কিন্তু আমরা প্রপার যদি পারভেজাইনাল এক্সামিনেশন করে নিই তাহলে কিন্তু আমরা বুঝে যেতে পারবো। এরপরে আমরা কি কি জানবো, কিছু ওয়ার্নিং সাইন্সের ব্যাপারে। তো ওয়ার্নিং সাইন্সের ব্যাপারে এবার একটু জেনে নিই। ওয়ার্নিং সাইন্স কি কি, লিকেজ অফ ফ্লুইড ফ্রম ভ্যাজাইনা থেকে যদি কোনো রকম ফ্লুইডের লিকেজ থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ওয়ার্নিং সাইন্সের মধ্যে ধরা হবে, কারণ আস্তে আস্তে যত অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাবে ভেতরটা কিন্তু ড্রাই হয়ে যাবে এবং ফিটাস কিন্তু আর চলাফেরা করতে পারবে না এবং ওখানে কিন্তু ফিটাল ডেথ হয়ে যেতে পারে। ভ্যাজাইনাল ব্লিডিং, যদি কোনো রকম ভ্যাজাইনাল ব্লিডিং থাকে সেটাও কিন্তু ওয়ার্নিং সাইন্সের মধ্যে পড়ে, বা অ্যাবডোমিনাল পেইন যদি থাকে, ডিস্ট্রেসিং ইন নেচার, যদি সেটা একটা ডিস্ট্রেস দিচ্ছে সেটা কিন্তু ওয়ার্নিং সাইন্স। হেডেক, ভিজুয়াল চেঞ্জেস, ডিক্রিজ অর লস ইন ফিটাল মুভমেন্ট, ডিক্রিজ যদি হয় বা লস হতে থাকে ফিটাল মুভমেন্ট সেক্ষেত্রেও কিন্তু সেটা ওয়ার্নিং সাইন্স। ফিভার, রাইগার, এক্সেস ভমিটিং, ডায়রিয়া, এগুলো ওয়ার্নিং সাইন্সের। প্রসিডিওরস অফ রুটিন প্রিন্যাটাল কেয়ার, প্রথম হচ্ছে ইনিশিয়াল অবস্টেট্রিক ভিজিট, এখানে আমরা কি করব, হিস্ট্রি টেকিং করব এবং ফিজিক্যাল এক্সামিনেশন করব। এরপরে ইনভেস্টিগেশনসের মধ্যে থাকবে ব্লাড ফর এবিও অ্যান্ড আরএইচ টাইপ, অ্যান্টিবডি স্ক্রিন, সিবিসি, রুবেলা, এইচবি, ইলেকট্রোফোরেসিস, যদি রিস্ক অফ হিমোগ্লোবিনোপ্যাথি থাকে সেক্ষেত্রে, ইউরিন কালচার, ভিডিআরএল, এইচবিভি, এইচআইভি, সার্ভাইকাল সাইটোলজি,
ইউএসজি করব এটা কনফার্ম করার জন্য যে জেস্টেশনাল এজ কত এবং ফিটাল ভায়াবিলিটি কীরকম আছে, আর নাম্বার অফ ফিটাস কত, মানে কতগুলো নাম্বার অফ ফিটাস আছে সেটা জানার জন্য। অফার জেনেটিক টেস্টিং বেসড অন পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক টেস্টিং করব পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রির উপর বেস করে। এরপরে 11 থেকে 14 সপ্তাহের মধ্যে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিন করব, যেটা আমরা পরে ডিটেলসে ডিসকাস করব। 16 থেকে 20 উইক্সের মধ্যে আমরা কোয়াড স্ক্রিন করব বা কোয়াড্রুপল স্ক্রিন, সেটাও আমরা পরে ডিসকাস করব। 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমরা করব আলট্রাসাউন্ড ইভ্যালুয়েশন অফ ফিটাল অ্যানাটমি অ্যান্ড প্লাসেন্টাল লোকেশন। আলট্রাসাউন্ড ইভ্যালুয়েশন করব ফিটাল অ্যানাটমির, মানে ফিটাল অ্যানাটমিকে আলট্রাসাউন্ড দিয়ে ইভ্যালুয়েট করব এবং লোকেশন অফ প্লাসেন্টা চেক করব, মানে প্লাসেন্টা প্রিভিয়া আছে কি না বা প্লাসেন্টা ঠিক জায়গায় আছে কি না এগুলো চেক করব। এরপরে 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আমরা সিবিসি করব এবং জিডিএম স্ক্রিন করব, মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা সেটা চেক করবো এবং সিবিসি চেক করার সময় দেখব তার হিমোগ্লোবিন ঠিকঠাক আছে কিনা বা অন্য কোনো ব্লাড রিলেটেড প্রবলেম আসতে পারে কিনা। এছাড়া 30 উইকস অফ জেস্টেশনে আমরা কি চেক করব, ইউএসজি টু ভেরিফাই ফিটাল প্রেজেন্টেশন, ফিটাল গ্রোথ প্রোফাইল। ইউএসজি করব কিসের জন্য, ফিটাল প্রেজেন্টেশনকে ভেরিফাই করার জন্য, সেফালিক প্রেজেন্টেশন না ব্রিজ প্রেজেন্টেশন আছে সেগুলো জানার জন্য, আর ফিটাল গ্রোথ প্রোফাইল চেক করার জন্য।